আসসালামু আলাইকুম। তো গতদিন আমরা পরিবাহিতার প্রকারগুলো পড়েছিলাম। আর অসীম লঘুতায় মোলার বা তুল্যাঙ্ক পরিবাহিতা আমরা গণনা করব। অসীম লঘুতায় মোলার বা তুল্যাঙ্ক পরিবাহিতা গণনা। তীব্রদের ক্ষেত্রে মানে তীব্র তড়িৎ বিশ্লেষকদের ক্ষেত্রে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য খেয়াল করো। ধরো তোমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছো, তাও সম্পূর্ণ ডিসোসিয়েট হয়ে থাকবে, গাঢ়ত্ব বেশি হলো। এবার তুমি যদি ওখানে জলের পরিমাণ একটু বেশি করে দাও, তাহলে আয়নগুলো দূরে দূরে চলে যায়। ওইটাকে আমরা অসীম লঘুতা ধরি। তাহলে তড়িৎ বিশ্লেষণ যদি তীব্র হয়ে যায়, তাহলে ওখানে একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ ওয়াটার দিলে অসীম লঘুতা আমরা ধরে নিই। কেন? কারণ ফাইনাইট লঘুতার পরে যদি আরো লঘু করি, তাহলে পরিবাহিতা চেঞ্জ হয় না। এই জন্য তীব্র তড়িৎ বিশ্লেষকদের ক্ষেত্রে সহজেই পরীক্ষা দ্বারা আমরা অসীম লঘুতায় নিয়ে যেতে পারি। আর অসীম লঘুতায় নিয়ে গেলে ওর মধ্যে যে সংগঠক আয়নগুলো আছে, যেমন এর মধ্যে সংগঠক আয়ন কি? এক আছে Na+ আর Cl-। তাহলে এই যে দ্রবণটার এখন অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, এর সংগঠক আয়নগুলোর আয়নীয় মোলার পরিবাহিতার সমষ্টির সমান হবে। তাহলে এর আয়নীয় মোলার পরিবাহিতা λ0 বলে দিলাম, Na+ বলে সাফিক্সে Na+ দিলাম, আর ওর আয়নীয় মোলার পরিবাহিতা Cl-। এই দুটো যোগ করলে এই দ্রবণটার মোলার পরিবাহিতা অসীম লঘুতায় পাওয়া যায়। তাহলে যেহেতু তীব্রকে আমরা অসীম লঘুতায় নিয়ে যেতে পারছি, তাই ওর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা গণনা সহজে করা যায়। কিন্তু যদি এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, তাহলে এখানে তুমি যতই জল যোগ করো, এমনকি তোমার কল্পনার বেশিও তুমি জল যোগ করে ফেললে, তবুও অসীম লঘুতা আসবে না, আসবে না। তাহলে এখন যদি বলে মৃদুদের ক্ষেত্রে তুমি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা গণনা করো, এটাও এটা, তাহলে তুমি এর সংগঠক আয়নগুলো পাবে কি? এর সংগঠক আয়ন তো পুরোপুরি পাবে না। এই জন্য এর সংগঠক আয়নগুলোর যোগফল CH3 সেটা হলো -+λ0/H+। যেহেতু অসীম লঘুতা পাবে না, তাই সমস্ত সংগঠক আয়নগুলো ফ্রি হবে না, তাই ওদের যোগ করলে মোলার পরিবাহিতা পাওয়া যাবে না। তাহলে আমরা যদি মৃদু তড়িৎ বিশ্লেষণ হয়, যেহেতু অসীম লঘুতা করতে পারি না পরীক্ষা দ্বারা করতে পারি না, এই জন্য এই ফর্মুলা ব্যবহার করতে পারি না। তাহলে এদের মোলার পরিবাহিতা অসীম লঘুতায় কিভাবে গণনা করব, তার জন্যই আমাদের কোলরাসের সূত্র পড়তে হবে। তাহলে কোলরাসের সূত্রের উদ্দেশ্য হলো যে তীব্রদের সাহায্যে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা দ্রবণের গণনা করতে হবে। ক্লিয়ার না? গুড। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে যে মৃদুদের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা গণনা করব। পরীক্ষা দ্বারা করা যাবে না, কোলরাসের সূত্রের সাহায্যে করা যাবে। নোটের মধ্যে লেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা গণনা করা যায় না। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পরীক্ষা দ্বারা গণনা করা যায় না। পরীক্ষা মিন্স আমরা ওয়াটার মিলিয়ে লঘু করব, পরীক্ষা দ্বারা গণনা করা যায় না।
পরোক্ষভাবে কোল হ্রাসের সূত্রের সাহায্যে, কোল হ্রাসের সূত্র, পরোক্ষভাবে কোল হ্রাসের সূত্রের সাহায্যে গণনা করা হয়। এটা তোমরা যেটা লিখলে এটাকে আমরা কোল হ্রাসের সূত্রের উদ্দেশ্য বলতে পারি। কি উদ্দেশ্যে কোল হ্রাসের সূত্র আমরা বলবো? ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে। এর আগে কোল হ্রাসের সূত্রটা পড়ে নিই, তারপরে কিভাবে করা হয় জানবো। দেখো, অসীম লঘুতায় কথাটা বলতে হয় না, অসীম লঘুতায়। খেয়াল করো ভাই, NaCl এর ক্ষেত্রে তীব্র না মৃদু? তীব্র। তাহলে সংজ্ঞাটা ব্যান্ড লেগে আছে Na প্লাস আর Cl মাইনাস। তাহলে অসীম লঘুতায় এর আর এর যে সংগঠক আয়নগুলো, মানে এই যৌগটার সংগঠক যে আয়নগুলো আছে তাদের আয়নের মোলার পরিবাহিতা যোগ করলে এর দ্রবণটার মোলার পরিবাহিতা পাওয়া যাবে অসীম লঘুতায়। ওটাকে বলা হয় কোল হ্রাসের সূত্র। তাহলে এর ক্ষেত্রে কি হবে? ল্যামডা নট অফ এটা NaCl ইকুয়াল টু সংগঠক আয়নগুলোর সমষ্টির সমান। কিসের সমষ্টি? আয়নীয় মোলার পরিবাহিতা Na প্লাস প্লাস ল্যামডা নট অফ Cl। তাহলে সূত্রটা এরকম দাঁড়াচ্ছে, অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দ্রবণের মোলার পরিবাহিতা। অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য, তীব্র কি মৃদু বলে নিয়ে নিব, কারণ অসীম লঘুতায় নিয়ে গেলে তীব্র হোক আর মৃদু হোক দুজনেরই সংগঠক আয়ন থাকে, তারা ফ্রিলি থাকে। কিন্তু যারা মৃদু তাদের অসীম লঘুতা করাটা অসম্ভব, অনেক পরিমাণ জল দিতে হবে, যেটা বাস্তবে সম্ভব না। তো যাই হোক, মৃদুদেরকে যদি অসীম লঘুতায় তুমি নিয়ে যেতে পারো, অসীম মানে বুঝতে পারছো, অসীম লঘুতায় নিয়ে যেতে পারো, তাহলে এই সূত্রটা অ্যাপ্লিকেবল। তাহলে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য, এই অসীম লঘুতায় যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উহার সংগঠক আয়নগুলি আয়নীয় মোলার পরিবাহিতার সমষ্টির সমান। যেমন NaCl এর ক্ষেত্রে দিলাম। এবার আয়নগুলো যদি চেঞ্জ হয়, যেমন বেরিয়াম Cl, বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বিগ ল্যামডা নট অফ M বেরিয়াম ক্লোরাইডের, এটা একই রকম ভাবে তুলনাঙ্ক পরিবাহিতা হলেও কিন্তু সেম ফর্মুলা। হ্যাঁ, এর সংগঠক আয়ন কি আছে? একটা বেরিলিয়াম 2 প্লাস আছে, তাহলে ওর আয়নীয় মোলার পরিবাহিতা লিখলাম, আর দুখানা Cl মাইনাস, তাহলে ল্যামডা নট অফ Cl মাইনাস প্লাস ল্যামডা নট অফ Cl মাইনাস, তাহলে ল্যাম2 ল্যামডা নট অফ Cl মাইনাস। তাহলে যে কয়জন থাকবে আমরা যোগ যোগ করে করে বসে যাব। ওকে, যদি অ্যালুমিনিয়াম সালফেট হয় Al2SO4 তাহলে ল্যামডা বিগ ল্যামডা Al2SO4 ইকুয়াল টু, তাহলে দুটো অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে, দুটো অ্যালুমিনিয়াম 3 প্লাস, তাহলে ল্যামডা নট অফ অ্যালুমিনিয়াম 3 প্লাস এটা দুটো আছে, আর ল্যামডা নট অফ SO4 2 মাইনাস এটা তিনটে আছে। তাহলে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় দ্রবণের মোলার পরিবাহিতা ও সংগঠক আয়নগুলির আয়নীয় পরিবাহিতার আয়নীয় মোলার পরিবাহিতার সমষ্টি সমান। ক্লিয়ার না? ক্লিয়ার না? সূত্র ক্লিয়ার হলো, ওর গাণিতিক রূপটাও ক্লিয়ার হলো। এবার তাৎপর্য দেখে নাও।
মৃদুদের মানে কি মৃদু তড়িৎ বিশ্লেষকের, হ্যাঁ প্রয়োগ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে অসীম লঘুতায় মোলার বা পূর্ণাঙ্গ পরিবাহিতা গণনা করা যায়। 2 নম্বর, মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা গণনা করা যায়। মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন ধ্রুবক গণনা করা যায়। দেখুন, মৃদু তড়িৎ বিশ্লেষকদের সংগঠক আয়নের সমষ্টি কখনো নেওয়া যায় না, কিন্তু কোল্লাসের সূত্র অ্যাপ্লাই করে এই সমষ্টি আমরা নিতে পারি। কিভাবে পারি সেটা পরে দেখব। খেয়াল করেন কটা অ্যাপ্লিকেশন লেখা হলো এখানে, তো আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে আমাদের, তো ওটা ফেস করবো। মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের দ্রবণের অসীম লঘুতায় মোলার বা তুল্যাঙ্ক পরিবাহিতা গণনা, এটা খুব ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ এরিয়া এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এই তিনটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম পয়েন্টটা। দেখো, কাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড হতে পারে, আবার ক্ষারও হতে পারে। অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড, ধরো CH3COOH, আর ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন এদের যে দ্রবণ আছে অসীম লঘুতায়, এদের যে দ্রবণটা আছে, যে কোনো একটা গাঢ়ত্ব আছে, সেই গাঢ়ত্বটাকে আমরা অসীম লঘুতায় নিয়ে যাবো। তা অসীম লঘুতায় নিয়ে গেলে এর মোলার পরিবাহিতাটা কি হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে বিগ ল্যামডা নট এন অফ অ্যাসিটিক অ্যাসিড, তার মানে ল্যামডা নট অফ অ্যাসিটেট প্লাস ল্যামডা নট অফ এইচ প্লাস, এটা সমান কত, এটা আমাদের টার্গেট। আর যদি এই সিস্টেম থাকে তাহলে আমাদের টার্গেট হচ্ছে বিগ ল্যামডা এম নট অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মানে ল্যামডা নট অফ NH4 প্লাস ল্যামডা নট অফ OH মাইনাস, এটা সমান কত, এটা টার্গেট। তাই এর জন্য তোমাকে কয়েকটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দেওয়া থাকে। আর তীব্র তড়িৎ বিশ্লেষণে জানো যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা গণনা করা যায়। আমাদের মোলার পরিবাহিতাটা অসীম লঘুতায়
এর জন্য তোমার এই যে আয়নটা আছে এরকম একটা তড়িৎ বিশ্লেষণ দিয়ে দেবে তীব্র। তাহলে CH3 ডাবল এন দিতে পারে, CH3 ডাবল কে দিতে পারে, এখানে একটা ধাতু লাগিয়ে একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ দিয়ে দেবে। তোমরা ধরো CH3 ডাবল এন এর বিগ ল্যাম্ডা এম নট ফাংশন x দিয়েছে, দিয়ে দেবে একটা মান ফাইনাইট ভ্যালু দেবে। তাহলে আমাদের এখানে অতিরিক্ত কিন্তু Na প্লাস চলে এসেছে, অতিরিক্ত কি এসে থাকলো। আর H প্লাসের জন্য যে কোনো অ্যাসিড দেবে একটা, যে কোনো তো সালফিউরিক অ্যাসিড দিতে পারে, তারপরে HCl দিতে পারে, যে কোনো অ্যাসিড দেবে। আমরা HCl তীব্র তড়িৎ বিশ্লেষণ HCl এর বিগ ল্যাম্ডা এম নট এরকম y দিয়ে দেবে, ইউনিটগুলো যা রকম আছে তাই দেবে। তাহলে দেখো H প্লাস পেয়ে গেলাম, সম্পূর্ণ ভাঙবে এটা, কারণ অসংখ্য বোধহয় মোলার পরিবাহিতা দেওয়া আছে মানে পোলার সূত্র অ্যাপ্লাই করব, আর পোলার সূত্র অ্যাপ্লাই করলে এর আয়ন প্লাস এই আয়নের মোলার পরিবাহিতা যোগ হিসাবে লিখবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, এটার খুললাম লিখতে পারি না মৃদু বলে, কিন্তু তীব্রদের ক্ষেত্রে তো লেখা যাবে। ওকে, তাহলে আমরা অতিরিক্ত কি লিখেছি? Na প্লাস লিখেছি আর Cl মাইনাস লিখেছি, এই জন্য Na আর Cl যুক্ত করে NaCl হয়। তাহলে NaCl এর এরকম মোলার পরিবাহিতা দিয়ে দেবে। তাহলে এই তিনটে ডেটা তোমাকে দেওয়া থাকবে, আর বলবে অ্যাসিডিক অ্যাসিডের 25 ডিগ্রি হোক বা 20 ডিগ্রি হোক বা যে কোনো একটা টেম্পারেচার বলবে, সেই টেম্পারেচারে ওর মোলার পরিবাহিতা গণনা করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো আমাদের যখন এটা দেওয়া থাকবে, এটা কোশ্চেন কিন্তু এই পর্যন্ত কোশ্চেন, এর উত্তর আমরা উত্তর করার সময় দেখো 1 নম্বর সমীকরণ দিয়ে এইটা ভেঙে দেবো। ল্যামডা নট অফ CH3 ডাবল মাইনাস বলো প্লাস ল্যামডা নট অফ Na প্লাস, এই মানটা দেওয়া আছে কত? x। 2 নম্বর বলো ল্যামডা নট অফ H প্লাস প্লাস ল্যামডা নট অফ Cl মাইনাস ইকুয়াল টু y। আর 3 নম্বর lambda not of Na plus plus lambda not of Cl minus equal to Z। এবার আমাদের দেখো এইটা আনার দরকার, এটা টার্গেট। তাহলে এই আয়নটা 1 নম্বর সমীকরণে আছে, আর এই আয়নটা দেখে নাও কোন জায়গায় আছে। এখানে যেখানে আছে সেখানে 2 নম্বরে আছে, কিন্তু যৌগ যেমন দেওয়া থাকবে তুমি সেরকম করলে সেরকম পজিশনে থাকবে 2 নম্বরে। তাহলে 1 আর 2 যোগ করতে হবে, তাহলে ওটা আসবে। তাহলে 1 যোগ 2 মাইনাস 3 করে সবাই একই সিস্টেম, 1 যোগ 2 মাইনাস 3। এবার তুমি এগুলোকে ফর্মে লিখেও করতে পারো বা ডাইরেক্ট মানগুলো দিয়ে করে দিতে পারো, না লাগালেও কোনো নম্বর কাটাকুটি ব্যাপার নেই। আমরা করেই দেব, চেক করে নেব। এক যোগ 2 বিয়োগ 3 করে পাই, এক লাইনে লিখবো। হ্যাঁ বলো ল্যামডা নট অফ CH3 ডাবল মাইনাস প্লাস ল্যামডা নট অফ Na প্লাস প্লাস lambda not of H plus lambda not of Cl minus lambda not of Na plus minus lambda not of Cl ডেটা গুলো বলছি, 1 নম্বরের ডেটা প্লাস 2 নম্বরের ডেটা মাইনাস 3 নম্বরের ডেটা, ইউনিটটা যেমন ছিল তেমন থাকবে। তাহলে দেখো এই Cl মাইনাস কেটে গেল, Na প্লাস কেটে গেল, তাহলে অতএব ল্যামডা নট অফ CH3 ডাবল মাইনাস প্লাস ল্যামডা নট অফ H প্লাস সমান সমান উত্তর বেরিয়ে গেল। ফাইনাইট ডেটা থাকলে উত্তর বেরিয়ে যাবে। এই যে তাহলে এটা হচ্ছে আমাদের বিগ ল্যামডা এম নট অফ অ্যাসিটিক অ্যাসিড CH3 ডাবল H, এই যে মানটা বেরিয়ে গেল। তাহলে একই রকম ভাবে যদি হাত দেওয়া থাকে তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই আয়নটা থাকে, তাহলে এটা মাইনাস লাগাতে হবে, ওরা দিয়ে দেবে মাইনাস লাগানো। এর একটা ফাইনাইট বিগ ল্যামডা এম নট ওরা দিয়ে দেবে।
এবার OH মাইনাস, OH মাইনাস আসে কোন জায়গা থেকে, যে কোনো হার থেকে, তাহলে NaOH এর বিগ ল্যামডা এম সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য দেওয়া থাকবে। এবার অতিরিক্ত লিখেছি Cl আর অতিরিক্ত লিখেছি Na, তাহলে NaCl এর বিগ ল্যামডা এম এখানে দেওয়া থাকে, তাহলে ওখান থেকে আমাদের এই তড়িৎ বিশ্লেষণটা ক্লিয়ার না ক্লিয়ার না। তাহলে পোলার সূত্রের অ্যাপ্লিকেশন এরকম। অনেক সময় তোমাকে বলে দেবে KCl এর বিগ ল্যামডা এম, বিগ ল্যামডা নট অফ এম ইকুয়াল টু 20 সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স বলে দিল, দিয়ে বললো তাহলে এটার মানে হচ্ছে K প্লাস আর Cl মাইনাস এর মান। এরা তোমাকে এরকম বলে দিল CH3 সেটা হলো K ও Cl আছে, CH3 সেটা হলো NH4 কমা NH4Cl। খেয়াল করো এই মানটা দেওয়া আছে, আর এই তিনটে যৌগ দিয়ে বলেছে এরা সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। বলা আছে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এইটা মাইনাস এইটা প্লাস এইটা, এই তিনটা পাওয়া আছে। এর মান কি হবে? তাহলে এটা ভাঙলে দেখো CH3 সেটা হলো মাইনাস প্লাস K প্লাস মাইনাস CH3 সেটা হলো মাইনাস NH4 প্লাস ল্যামডা দিয়ে সব, তাহলে এটা কি হবে ল্যামডা নট অফ NH4 প্লাস প্লাস ল্যামডা নট অফ Cl মাইনাস NH4 প্লাস মাইনাস NH4 প্লাস প্লাস NH4 মাইনাস কেটে যাবে, অ্যাসিটেট প্লাস অ্যাসিটেট মাইনাস কেটে যাবে, K প্লাস আর Cl মাইনাস ওদের যোগফল চলে আসবে, যোগফলের মানটা এটা, তাহলে এদেরও মূলত পরিবাহিতার যোগফলটা আলাদা হবে, পড়ে যাবে। ক্লিয়ার নাকি? গুড। তাহলে এটা টাইপের অঙ্ক, আর মেন অঙ্ক এরকম ভাবে আসবে, কপি করে দাও। তো 2 নম্বর অ্যাপ্লিকেশন আমাদের কি ছিল, যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে দ্রবণটা আছে সেখানে কত পার্সেন্ট ডিসোসিয়েট হয়ে থাকে সেই ডিগ্রি অফ ডিসোসিয়েশন বিয়োজন মাত্রা গণনা। হেডিং করো বিয়োজন মাত্রা গণনা, 2 নম্বর অ্যাপ্লিকেশন। বিয়োজন মাত্রা গণনা। ক্লাস 11 এ আমরা রাসায়নিক আর আয়নীয় সাম্যাবস্থা পড়েছিলাম না, তো সেখানে আয়নীয় সাম্যাবস্থায় বিয়োজন মাত্রা কথাটা এসেছিল, একটু খেয়াল করো। ধরো অ্যাসিটিক অ্যাসিড নিলাম, মৃদু একটা তড়িৎ বিশ্লেষ্য, ভাঙলে কি হয় CH3 সেটা হলো মাইনাস প্লাস H প্লাস। তো এখন এর যদি এক অংশ নিয়ে তুমি কাজ শুরু করো আর এর বিয়োজন মাত্রা আলফা হয়, তাহলে আলফা অংশ ভেঙে গেলে এখন সাম্যাবস্থায় পড়ে থাকবে 1 মাইনাস আলফা পরিমাণ। আর এর একটা ভাঙলে একটা হয়, তো আলফা ভেঙেছে, তো এটা আলফা হবে, এটাও আলফা হবে। তো আমি গাঢ়ত্ব এক অংশ না নিয়ে সি অংশ নিচ্ছি, তাহলে এটা সি আলফা পরিমাণ উৎপন্ন হবে, এটা সাম্য গাঢ়ত্ব সবাই, এটা কি? এবার আমাদের টার্গেট হচ্ছে যে বিয়োজন মাত্রা গণনা করা, আর বিয়োজন মাত্রা গণনা করলে আমাদের লাভ কি? এই গাঢ়ত্ব, এই দ্রবণটার যে গাঢ়ত্ব দেওয়া থাকবে তার সঙ্গে আলফা গুণ করলে H প্লাস এর ঘনত্ব পাবো, আর H প্লাস এর ঘনত্ব পেলে আমাদের লাভ কি? আমরা দ্রবণের pH গণনা করতে পারবো। তাহলে আমাদের যে কোষটা আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে দ্রবণটা আছে, একে যদি অসীম লঘুতায় নিয়ে যায় তাহলে এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পাবো পোলার সূত্র অ্যাপ্লাই করে।
আর এমনি অসীম লঘুতায় নেই যে টেম্পারেচারে এই দ্রবণটা আছে পরীক্ষা করে এর মোলার পরিবাহিতা গণনা করতে পারবো কন্ডাক্টোমিটারের সাহায্যে। তাহলে এটা হচ্ছে পরীক্ষালব্ধ মোলার পরিবাহিতা আর এটা হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে। এখন এইটা বা এইটা করলে আলফাকে দেয়, তাহলে আলফা ইকুয়াল টু পরীক্ষালব্ধ মোলার পরিবাহিতা বাই ওই তড়িৎ বিশ্লেষ্যটারই ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্যটারই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। তো এখন তীব্র যদি হয় তাহলে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা যা এমনি নর্মাল গড়াতে মোলার পরিবাহিতাও প্রায় একই হয়, এই জন্য ওদের ক্ষেত্রে আলফার মান সবসময় এক হয়। ক্লিয়ার না ক্লিয়ার না? আর যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে অসীম লঘুতায় মোলার পরিবাহিতাটা ম্যাক্সিমাম হবে, আর যে কোনো কন্ডিশনে মোলার পরিবাহিতাটা পরীক্ষালব্ধ মানটা কম হবে ওর থেকে। তাহলে উপরে ছোট রাশি আর নিচে বড় রাশি, এই জন্য আলফা লেস দেন 1। আমরা জানিও এটা তীব্রদের ক্ষেত্রে আলফার মান সবসময় 1 হয় আর মৃদুদের ক্ষেত্রে আলফার মান সবসময় লেস দেন 1 হয়। ক্লিয়ার না ক্লিয়ার? আগে বাড়ি। তাহলে আমরা আলফা বিয়োজন মাত্রা কিভাবে বের করতে পারি? এই যে তাহলে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার সাহায্যে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আলফা বের করতে পারলাম। এবার এখান থেকে আমাদের আসে কি H প্লাস এর গাঢ়ত্ব সমান সমান কত এটা জানতে চাই। এখান থেকে আমাদের আসে কি এই দ্রবণটার pH এর মান কত। তাহলে H প্লাস এর গাঢ়ত্ব সমান সমান আমরা C ইনটু আলফা, তাহলে আলফা এইভাবে বের করব আর C ইনটু আলফা করে H প্লাস বের করব আর pH সমান সমান মাইনাস লগ অফ H প্লাস এর গাঢ়ত্ব, তাহলে দ্রবণটার pH হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার? ওকে, এটা 2 নম্বর অ্যাপ্লিকেশন যে আমরা কিভাবে আলফা গণনা করি মোলার পরিবাহিতা থেকে। হয়ে গেল। এবার 3 নম্বর অ্যাপ্লিকেশন। 3 নম্বর অ্যাপ্লিকেশন কি ছিল? যে আমাদের বিয়োজন ধ্রুবক গণনা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটার বিয়োজন ধ্রুবক। তো দেখো এই ইকুয়েশন থেকে যদি সাম্য ধ্রুবকটাকে আমরা বিয়োজন ধ্রুবক বলি, এটা বিয়োজন মাত্রা, এটা বিয়োজন ধ্রুবক, তাহলে অ্যাসিড যেহেতু কে নরমালি আমরা কে দিয়ে ডিনোট করি সাম্য ধ্রুবক, এটা হচ্ছে সাম্য অবস্থায় থাকা বিক্রিয়া প্রোডাক্টের কনসেন্ট্রেশন উপরে আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন নিচে। প্রোডাক্ট কে আছে CH3 ইনটু H প্লাস, আর রিঅ্যাকট্যান্ট কে আছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। তাহলে এর কনসেন্ট্রেশন কত? C আলফা, এর কত? C আলফা, আর এর ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে 1 আলফা। তাহলে K সমান সমান CC কেটে গেল C আলফা স্কয়ার বাই 1 আলফা। এবার আলফা এর মান আমাদের টার্গেট তো এইটা বের করব বা আলফা বের করব মোলার পরিবাহিতা থেকে, তাই তো কি না? আমরা এখন এই যে আলফা এর সঙ্গে মোলার পরিবাহিতার রিলেশনটা পেয়েছি ওটা বসিয়ে দেব এখানে। তাহলে C ইনটু বিগ ল্যামডা m পরীক্ষালব্ধ বাই বিগ ল্যামডা m অসীম লঘুতায় স্কয়ার 1 বিগ ল্যামডা m পরীক্ষালব্ধ বাই বিগ ল্যামডা m নট অসীম লঘুতায়। ক্লিয়ার না ক্লিয়ার? বাস, তাহলে চলে এলো আমাদের বিয়োজন ধ্রুবক। তাহলে এইভাবে আমরা কোলাসের সূত্র অ্যাপ্লাই করে যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা গণনা করতে পারি অসীম লঘুতায়। আর এটা তো আমাদের মেশিন বলে দেবে কন্ডাক্টোমিটার। তাহলে এটা আমরা বের করতে পারবো কোলাসের সূত্র অ্যাপ্লাই করে। আর এটা বের করতে পারলে এক তো বের করা হলো টার্গেট, 2 নম্বর হচ্ছে আলফা বের করা যাবে, আর 3 নম্বর হচ্ছে বিয়োজন ধ্রুবক বের করা যাবে। কপি করে নাও। নেক্সট 2 নম্বর অংশ শেষ হলো। এবার আমরা 3 নম্বর অংশে ঢুকবো, এই অধ্যায়ের লাস্ট অংশ, ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল তড়িৎ বৈশ্লেষিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ
বিশ্লেষণ ইলেক্ট্রোলাইট ইলেক্ট্রোলাইসিস ভোল্টামিটার লেখা হয়ে গেছে ওটা দেখো আমাদের আগের প্রশ্নই ছিল যে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হবে আর কারেন্ট উৎপন্ন করতে হবে আর এখানে কি যে এবার কারেন্ট পাঠাও আর বিক্রিয়া ঘটাও তো কারেন্ট পাঠাবো কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে এখন কারেন্ট পাঠাতে গেলে নিশ্চয়ই এটা সুন্দর ব্যবস্থাপনা লাগবে সেই পাত্রটাকে আমরা ভোল্টামিটার বলি যেখানে কারেন্ট পাঠানো হয় ভোল্টামিটার এরকম দেখতে তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে আমরা ব্যবহার করি তো দু রকম ভাবে একে নেওয়া হয় একটা হলো গলিত অবস্থায় আয়ন তৈরি করতে হবে যে কোনো ভাবে তো গলালেও আয়ন হবে আবার না গলি জলে দ্রবীভূত অবস্থায় দ্রবীভূত অবস্থায় তাহলে এটা করতে গেলে শুধু নরমাল হিট দিতে হবে আর এটা করতে গেলে জল ইউজ করতে হবে তাহলে আমরা তড়িৎ বিশ্লেষকে যখনই এই দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশনে নিলাম তখনই ও ওখানে পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি করবে পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি করে ঘোরাঘুরি করছে এবার আমরা দুখানা তড়িৎদ্বার ব্যবহার করব তাই এখানে যে তড়িৎদ্বার ব্যবহার করা হয় তড়িৎদ্বার তারা দু রকমের হয় একটা হচ্ছে ইনার্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ আর এই ইনার্ট তড়িৎদ্বার মানে হচ্ছে নিজে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না সেল রিঅ্যাকশনে জারণ বা বিজারণে নিজে অংশগ্রহণ করবে না ইনার্ট ইলেকট্রোড হচ্ছে প্লাটিনাম হতে পারে আর গ্রাফাইট হতে পারে আমাদের সচরাচর এই দুটো আমরা ব্যবহার করি আর অ্যাক্টিভ ইলেকট্রোড হচ্ছে যে কোনো ধাতু হবে ধাতু তাই সে কপার ধাতু হতে পারে সিলভার ধাতু হতে পারে যে কোনো ধাতু হবে মার্কারি হতে পারে এই তড়িৎদ্বারটা আমরা ইনার্টও ব্যবহার করতে পারি আবার অ্যাক্টিভ ব্যবহার করতে পারি এবার তড়িৎদ্বার দুটো দিয়ে যেহেতু কারেন্ট পাঠাতে হবে তাহলে ব্যাটারি লাগবে আগে যে গ্যালভানিক কোর্স পড়েছিলাম না আমরা ওখানে এসি কারেন্ট ব্যবহার হতো কি কারেন্ট এসি কারেন্ট ওখানে যে কারেন্টটা তৈরি হতো সেটা এসি কারেন্ট এখন আমরা ব্যাটারি ব্যবহার করছি ডিসি কারেন্ট তো এখানে ডিসি কারেন্ট আসে তাহলে ব্যাটারির একটা নেগেটিভ এন্ড থাকে আর একটা পজিটিভ এন্ড থাকে তো নেগেটিভ এন্ডটাকে লম্বা করে লেখা হয় পজিটিভ এন্ডটাকে ছোট করে লেখা হয় এটা নেগেটিভ এন্ড এটা পজিটিভ এন্ড এবার এর সঙ্গে আমরা যেটাকে মেলাবো সেখান থেকে ইলেকট্রনের দিকে ফ্লো হবে আর এর সঙ্গে যেটাকে মেলাবো তাহলে এখান থেকে ইলেকট্রনের মধ্যে আসবে তো আমরা ওটার উল্টো পুরো ওটার উল্টো তাহলে ওর বাম দিকে ছিল অ্যানোড তাহলে ইলেকট্রোলাইটিক সেলে বাম দিকে কি হবে ক্যাথোড তাহলে এটা ক্যাথোড তাহলে ওখানে ক্যাথোড ছিল ডান দিকে ক্যাথোড বাম দিকে ওখানে ক্যাথোড ছিল পজিটিভ এখানে ক্যাথোডটা নেগেটিভ আর এখানে এটা হচ্ছে অ্যানোড স্যার যে ক্যাথোড আর অ্যানোড দিয়ে আমি এই যে ব্যাটারিটা কানেক্ট করলাম সঙ্গে সঙ্গে এর মধ্যে কি আসবে এবার যে কারেন্ট আসবে ক্যাটায়ন গুলো ক্যাথোডে আসবে আর ইলেকট্রন নিয়ে বিজারিত হয়ে যাবে আর ইলেকট্রন তো চলাচল করে আসে ইলেকট্রনের কোনো অভাব নেই ক্যাথোডে আর অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেবে সেই ইলেকট্রনটা দৌড়ে দৌড়ে ওখানে যাবে ব্যাটারিতে যাবে ক্লিয়ার না ক্লিয়ার তাহলে অ্যানোডে যেমন জারণ হচ্ছিল তেমন জারণই হবে এক্ষেত্রেও ক্যাথোডে যেমন বিজারণ হচ্ছিল তেমন বিজারণই হবে কারেন্ট পাঠানো বন্ধ করে দাও ক্যাথোড রিঅ্যাকশন অ্যানোড রিঅ্যাকশন বন্ধ হয়ে যাবে তখন রিঅ্যাকশন গুলো ওখানে ছিল স্পন্টেনিয়াস এখানে নন স্পন্টেনিয়াস ক্লিয়ার না ক্লিয়ার নন স্পন্টেনিয়াস মানে ডেল্টা জি ওখানে নেগেটিভ ছিল এখানে কি হবে পজিটিভ হবে
তাহলে দেখ ক্যাথোডে আর অ্যানোডে নতুন পদার্থ উৎপন্ন হবে না। এবার আমরা তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দিচ্ছি, যে সকল পদার্থকে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় নিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে ও অ্যানোডে সম্পূর্ণ নতুন ধাতু বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? যে সকল পদার্থকে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় নিয়ে তড়িৎ চালনা করলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে আমরা তড়িৎ বিশ্লেষণ। আর এই কারেন্ট পাঠিয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করার যে ফেনোমেনা ঘটনা, সেই ঘটনাটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস। আর যে যন্ত্রে যে পাত্রের মধ্যে নিয়ে করা হয় আমরা কি বলি? ইলেকট্রোলাইটিক সেল বা ব্যাটারি। এবার এখানে এর গঠন সম্পর্কে আমরা একটু আলোচনা করব, এর মেকানিজম কৌশল সম্পর্কে একটু আলোচনা করব। এই যে অ্যারেঞ্জমেন্ট দিয়েছি এটাকে আমরা এর গঠন বলি, এটাকে কি বলি? এর গঠন বলি। এবার এর মধ্যে যে ঘটনাগুলো ঘটবে তার মেকানিজম বা কৌশল, হেডিং করব কৌশল। তড়িৎ বিশ্লেষিক কোষের মেকানিজম। দেখো ব্যাটারি যোগ করলে ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় আসে? ব্যাটারি থেকে ক্যাথোডে আসে। আর যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার উল্টো দিকে কি ফ্লো হয়? কারেন্ট। তাহলে ক্যাথোড থেকে ব্যাটারিতে কারেন্ট যায়, দুটো গেল। আর অ্যানোড থেকে ইলেকট্রন কোন জায়গায় যায়? ব্যাটারিতে। আর ব্যাটারি থেকে কারেন্ট কোন জায়গায় আসে? আর ক্যাটায়ন গুলো কোন জায়গায় জমা হয়? ক্যাথোডে। অ্যানায়ন গুলো কোন জায়গায় জমা হয়? অ্যানোডে। লেখো 1 নম্বর কৌশলের 1 নম্বর লেখো, ক্যাটায়ন গুলি তাড়াতাড়ি লেখো, ক্যাটায়ন গুলি ক্যাথোডে জমা হয়। আমি লিখে দিচ্ছি। খেয়াল করো, তো ক্যাটায়ন গুলো ক্যাথোডে ইলেকট্রন নিতে যাবে না দিতে যাবে? ক্যাটায়ন প্লাসরা ইলেকট্রন দিতে যাবে না নিতে যাবে? নিতে যাবে, মানে বিজারণ। তো ওখানে যদি ধাতু হয়, ধাতু, তাহলে যাওয়ার সময় আয়ন অবস্থায় যাবে, তাহলে ধাতু উৎপন্ন হবে, ধাতু উৎপন্ন হবে। তো এটাকে আমরা জমা হওয়া বলি, জমা হওয়া। তাহলে জমা হলে ক্যাথোড কি হবে? পুরু হবে। আর যদি অধাতু হয় তাহলে গ্যাস নির্গত হবে, গ্যাস নির্গত হবে। তাহলে বিজারণটা দু রকমের হতে পারে, অধাতু হলে গ্যাস নির্গত হবে, এটা অধাতুর ক্ষেত্রে। আর ধাতু হলে ক্যাথোডে গিয়ে ক্যাথোডটাকে পুরু করে দেবে। ক্লিয়ার? 2 নম্বর অ্যানায়নগুলি অ্যানোডে যায়, জাগিত হয়। লেখা হয়ে গেছে এটা? অ্যানোডে যেটা জমা হবে, ধাতু হলে, ধাতু যদি হয় তো ধাতুর জারণ মানে হচ্ছে ক্ষয় হওয়া। ধাতু হলে ক্ষয় হবে, জারণ হলে ক্ষয় হয়। আর যদি অধাতু হয়, অধাতু হয় তো গ্যাস হিসাবে নির্গত হয়, গ্যাস হিসাবে নির্গত হয়। বা তরল হলে, তরল হলে তড়িৎ দ্রবণে থেকে যায়, দ্রবণে থেকে যায়।
দেখো তোমরা অ্যাক্টিভ তড়িৎদ্বার ব্যবহার করলে যেমন জিঙ্ক, তাহলে Zn ও দুটো ইলেকট্রন বর্জন করে Zn2 প্লাস হবে। তাহলে দেখো আগে দণ্ড অবস্থায় ছিল, এখন হয়ে গেল। অধাতু হলো ধরো Cl মাইনাস যাচ্ছে, Cl মাইনাস গিয়ে একটা ইলেকট্রন বর্জন করে হাফ অফ Cl2 আছে, তাহলে দেখো জারণ ঘটালো, ঘটিয়ে গ্যাস হিসাবে নির্গত হয়ে গেল। আর তরল যেমন তোমার OH মাইনাস আছে, OH মাইনাস চারটা ইলেকট্রন বর্জন করে জল উৎপন্ন করছে। আর O2 গ্যাস, এটা তো লিকুইড, তো গ্যাস যদি উৎপন্ন হয় তো গ্যাস চলে যাবে, আর ওই যে লিকুইডটা থাকবে সেটা তড়িৎ বিশ্লেষণ পদার্থের যে দ্রবণটা আছে সেই দ্রবণে থেকে যাবে। আর এখানে দেখো ধরো Cu2 প্লাস ও ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন নিয়ে Cu সলিড হিসাবে জমা হবে, আর এখানে যদি H প্লাস বিজারণ হওয়ার জন্য যায় তো একটা ইলেকট্রন নিয়ে হাফ অফ H2 গ্যাস হিসাবে নির্গত হবে। নেক্সট 3 নম্বর, ব্যাটারি থেকে ক্যাথোডে ইলেকট্রন আসে, ব্যাটারি থেকে ক্যাথোডে ইলেকট্রন আসে এবং ক্যাথোড থেকে তড়িৎ ব্যাটারিতে যায়, অ্যানোড থেকে ইলেকট্রন ব্যাটারিতে যায় এবং ব্যাটারি থেকে তড়িৎ অ্যানোডে আসে, তাহলে ইলেকট্রোলাইটিক সেলের বৈশিষ্ট্য কি সেটা আমরা একবার লিখে নেব, হেডিং করে ইলেকট্রোলাইটিক সেলের বৈশিষ্ট্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আমরা ইলেকট্রোলাইটিক সেলের বৈশিষ্ট্য থেকে পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।